ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। আসন্ন প্রাইমারি টেট উপলক্ষে আমি 3 থেকে 8 পর্যন্ত যে ইভিএস এর যে টেক্সট বুক আছে সেই পাঠ্য বইয়ের আমি ভিডিও করেছি, দুটো ভিডিও করেছি। তোমাদের প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি। আমি আজকে আমি 3 নম্বর ভিডিও করছি। এইটা ভিডিওটা আশা করব যে তোমাদের প্রচুর রেসপন্স পাবো। আর আমি আশা করছি যে হয়তো আর একটা ভিডিও দিলে হয়তো 3 থেকে 8 পর্যন্ত পুরো কভার হয়ে যাবে। সেটা পরীক্ষার আগে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথম প্রশ্ন দেখো, নিচের কোন রোগকে হোয়াইট ডেথ নামে ডাকা হতো? হোয়াইট ডেথ নামে কোন রোগকে ডাকা হতো? উত্তর হবে হচ্ছে যক্ষা। ঠিক আছে। আর ব্ল্যাক ডেথ নামে কোনটাকে ডাকা হতো? ব্ল্যাক ডেথ নামে ডাকা হতো হচ্ছে প্লেগ রোগকে। ঠিক আছে। প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হতো কারণ হচ্ছে প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তির কি সারা দেহে কি কালো কালো ছোপ দেখা যেত। ঠিক আছে, এই জন্য প্লেগ রোগকে বলা হতো ব্ল্যাক ডেথ। আর হোয়াইট ডেথ বলা হতো হচ্ছে যক্ষা রোগকে। নেক্সট প্রশ্ন দেখো, প্লেগ রোগের অন্যতম বাহক কি? প্লেগ রোগের অন্যতম বাহক কি? মেঠো কালো ইঁদুর। অপশন সি উত্তর হবে মেঠো কালো ইঁদুর। ঠিক আছে। মেঠো কালো ইঁদুরের চামড়ায় কি এক ধরনের উকুন বাসা বাঁধে। আর এই যে প্লেগের জীবাণু এই উকুনের পাকস্থলিতে জন্ম নেয়। ঠিক আছে। আর হচ্ছে তোমরা জানো যে 1899 সালে কলকাতায় প্লেগ মহামারীটা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। সেই সময় ভগিনী নিবেদিতা উনি হচ্ছে মানুষের সেবার দায়িত্ব নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে আগের সেটে ভুল বলতে আগের সেটে একটা পিইটি আর পিভিসির যে ফুল ফর্মটা দিয়েছিলাম ওটা গরমিল হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ওপর নিচে একটু উল্টোপাল্টা হয়েছে টাইপিং মিস্টেকে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মশার দেহে একটা লম্বা ফাঁপা নলের মতো ড্যাশ থাকে। মশার দেহে একটা লম্বা ফাঁপা নলের মতো কি থাকে? প্রোবোসিস থাকে। ঠিক আছে। অপশন এ উত্তর হবে প্রোবোসিস থাকে। ঠিক আছে। এখানে প্রোবোসিসের মধ্যে খেয়াল রাখবে যে স্ত্রী মশা হয়, যে স্ত্রী মশার এই প্রোবোসিসটা হয় কি সরু আর তীক্ষ্ণ হয়, অনেকটা ইঞ্জেকশনের ছুঁচের মতো হয়। আর পুরুষ মশা কি হয়? পুরুষ মশার প্রোবোসিসটা ভোঁতা হয়। ঠিক আছে। এই জন্য স্ত্রী মশা কি হয়, বিভিন্ন যে প্রাণীর রক্ত এরা চামড়া ভেদ করে প্রবেশ করে রক্ত খেতে পারে। আর পুরুষ মশা কি হয়, প্রোবোসিসটা ভোঁতা হয়, তারা কি হয় ফুলের রস বা পাতার রস এগুলো তারা খায়। ঠিক আছে। আর এখানে দেখো বাকি অপশনগুলোর মধ্যে ম্যাক্সিলা যেটা আছে, ম্যাক্সিলা হচ্ছে মশার জিভ। ঠিক আছে, ছুরির মতো অংশ একটা মশার জিভ। আর আরেকটা হচ্ছে খেয়াল রাখবে ম্যান্ডিবলটা হচ্ছে দাঁত হচ্ছে মশার। আর লেবিয়ামটা হচ্ছে মশার হচ্ছে ঠোঁট। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রোগটি কিউলেক্স মশা ছড়ায়? কিউলেক্স মশা হচ্ছে কোন রোগ ছড়ায়? এখানে উত্তর কোনটা হবে? অপশন সি উত্তর হবে গোদ, ফাইলেরিয়া আর এনকেফালাইটিস। ঠিক আছে। এই তিনটে এই দুটো রোগ, গোদ বা ফাইলেরিয়া আর এনকেফালাইটিস, এই দুটো রোগ হচ্ছে কিউলেক্স মশা ছড়ায়। ঠিক আছে। আর এখানে খেয়াল রাখবে এই অ্যানোফিলিস যে মশাটা আছে, অ্যানোফিলিস মশাটা হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এটা তোমরা জানো, আমি আগের সেটগুলোতে বলেছি। আর হচ্ছে এডিস যে মশাটা আছে, এডিস মশাটা হচ্ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া ছড়ায়। ঠিক আছে। মশা তাহলে কয় প্রকার হলো? মশা তাহলে 3 প্রকার হলো, খেয়াল রাখবে অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। নেক্সট প্রশ্ন দেখো, কোন মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে? ঠিক আছে। সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে কোন মশা বিশ্রামের সময়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন এ অ্যানোফিলিস মশা। ঠিক আছে, অ্যানোফিলিস মশা হবে। এখানে একটা জিনিস বাকি অপশনগুলো খেয়াল করো একটুখানি। কিউলেক্স মশা যেটা আছে, কিউলেক্স মশা যখন বসে তখন হচ্ছে সমতলের সঙ্গে সমান্তরালভাবে থাকে। আর এডিস মশা যখন বসে বিশ্রাম করে তখন সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল থাকে। নেক্সট প্রশ্ন দেখো, কোন মশা পরিষ্কার জলে ডিম পাড়ে? পরিষ্কার জলে ডিম পাড়ে কোন কোন মশা? অ্যানোফিলিস মশা আর এডিস মশা। ঠিক আছে। অ্যানোফিলিস মশা আর এডিস মশা হচ্ছে পরিষ্কার জলে ডিম পাড়ে। উত্তর হবে হচ্ছে অপশন ডি। আর আরেকটা যে মশা আছে কিউলেক্স মশা, কিউলেক্স মশা সাধারণত কি নোংরা আর ময়লা জলে হচ্ছে ডিম পাড়ে।
ঠিক আছে, আর কিছু মশার বৈশিষ্ট্য বলছি, একটু খেয়াল করো তোমরা। যদি বলে দিনের বেলা কোন মশা বের হয়, দিনের বেলা মশা বের হয় হচ্ছে এডিস মশা। ঠিক আছে, এডিস মশা দিনের বেলা বের হয়। আর সন্ধ্যার সময় মশা বের হয় হচ্ছে অ্যানোফিলিস মশা। আর রাত্রে বের হয় হচ্ছে কিউলেক্স মশা। আর ডানায় কালো কালো ছোপ থাকে হচ্ছে অ্যানোফিলিস মশা, এটা আগের সেটে বলেছি। আর ধরো ডানায় কোনো ছোপ থাকে না, হচ্ছে কিউলেক্স মশার। আর পেট আর পায়ে সাদা ডোরা, সাদা কালো যে ডোরা কাটা দাগ, সেটা হচ্ছে এডিস মশা থাকে। এটা আগের সেটে যখন করেছি, আগের ভিডিওটা তোমাদের বলেছি। নেক্সট প্রশ্ন দেখো, মশার লার্ভা খায় এমন মাছ কি আছে? মশার লার্ভা খায় এমন মাছ কোনগুলো আছে? গাপ্পি মাছ, গাম্বুসিয়া মাছ, ল্যাটা মাছ। উত্তর এখানে হবে সবগুলো। ঠিক আছে, এখানে সবগুলি হবে। তাছাড়া আরও কিছু কিছু আছে, ধরো শোল মাছ, তোমরা জানো শোল মাছ, তেচোখো মাছ, এরাও মশার লার্ভা খায়। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতিতে মশা লার্ভাগুলো দমন করা যায়, যেটা হচ্ছে আমরা কৃত্রিমভাবে যদি জলে বদ্ধ আর যে নর্দমা, যে নোংরা জল আছে বাড়ির আশেপাশে যে ড্রেনগুলো, সেই নর্দমা জলে যদি আমরা পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল, ব্লিচিং পাউডার এগুলো যদি ছড়িয়ে দিই, তাহলেও মশার লার্ভাটা নির্মূল হয়। ঠিক আছে, এই জন্য বারবার করে বলে যে মশার একটা সতর্কতামূলক বার্তা হিসাবে যাতে রোগ না ছড়ায়, সেজন্য বলা হয় যে চৌবাচ্চা বা বাড়ির যেসব ফুলদানি আছে সেগুলো জল যেগুলো আছে 2-3 দিন অন্তর অন্তর পাল্টাতে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, অঙ্কোসার্কিয়াসিস এই যে রোগটা, এটা কোন মাছি ছড়ায়? ঠিক আছে, এই রোগটা হচ্ছে কোন মাছি ছড়ায়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে কালো মাছি ছড়ায়। ঠিক আছে, কালো মাছি, এই যে অঙ্কোসার্কিয়াসিস যে রোগটা, এটা হচ্ছে কালো মাছি ছড়ায়। আমাদের যে সাধারণ মাছি আছে, সাধারণ মাছিটা হচ্ছে টাইফয়েড আর ডায়রিয়ার রোগ ছড়ায়। ঠিক আছে, আর বেলে মাছি যেটা আছে, বেলে মাছি হচ্ছে যেটা স্যান্ড ফ্লাই বলা হয়, সেটা হচ্ছে কালাজ্বর আর বালি মাছি জ্বর, সেই দুটো হচ্ছে ছড়ায় হচ্ছে বেলে মাছি। নেক্সট প্রশ্ন দেখো, বায়োলজিক্যাল ভেক্টর বা জৈব বাহক, বায়োলজিক্যাল ভেক্টর কোনটা? বায়োলজিক্যাল ভেক্টর খেয়াল রাখবে, বায়োলজিক্যাল ভেক্টর হচ্ছে মশা। ঠিক আছে, কেন বায়োলজিক্যাল ভেক্টর মশা? মশা যে রোগ জীবাণুটা, সেটা হচ্ছে তার নিজের দেহে বংশ বৃদ্ধি করতে দেয়। ঠিক আছে, এই জন্য মশাকে বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর। আর আমাদের যে মাছি দেখতে পাই, মাছিকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল ভেক্টর বা যান্ত্রিক বাহক। কেন বলা হয়? মাছি কি করে? রোগ জীবাণুকে শুধু বয়ে নিয়ে যাওয়ার কাজ করে, এই জন্য মাছিকে বলা হয় যান্ত্রিক বাহক। মাছিকে যান্ত্রিক বাহক বা ইংরেজিতে বলে মেকানিক্যাল ভেক্টর বলে, আর মশাকে বলে বায়োলজিক্যাল ভেক্টর বা জৈব বাহক। নেক্সট প্রশ্ন দেখো, পেঁয়াজ, আলু, ফল, মাংস, এদের সব থেকে আগে পচন ধরার সম্ভাবনা কোনটা থাকে? এগুলোর মধ্যে সব থেকে আগে পচন ধরে কোনটা? অবশ্যই মাংস ধরে। কারণ কি মাংস ধরে কেন? প্রোটিনের পরিমাণটা মাংসে বাকিগুলোর থেকে সাধারণ তাপমাত্রায় কি হয়, প্রোটিনের পরিমাণটা বেশি আছে মাংসে। প্রোটিনের পরিমাণ যেসব জিনিসে বেশি আছে, সেসব জিনিস কি হয়, সব থেকে আগে হচ্ছে পচন ধরে, যেমন মাছ, ডিম বা ডেয়ারি জাতীয় যেসব দ্রব্য আছে সেগুলো। আর তুলনামূলকভাবে ফল, সবজি যেগুলো আছে সেগুলো হচ্ছে কম প্রোটিন, এই জন্য তুলনামূলক কি হয়, এগুলো হচ্ছে পচনের হারটা কম থাকে। পরের প্রশ্ন, নিচের কোনটি উপকারী ব্যাকটেরিয়া নয়? উপকারী ব্যাকটেরিয়া নয় কোনটা? দেখো এখানে 4টা অপশন আছে, এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া নয় কোনটা? অপশন সি উত্তর হবে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা কি করে, লেপ্রোসিস বলে যে রোগটা আছে, লেপ্রোসিস রোগটা সৃষ্টি করে। আর তোমরা জানো যে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে দই আর যে দুগ্ধজাতীয় খাবার এই তৈরিতে ব্যবহার করা হয়। স্ট্রেপ্টোমাইসিস যে ব্যাকটেরিয়া, এর যে কয়েকটি প্রজাতি আছে, এটা আমাদের বিভিন্ন জীবনদায়ী যে ওষুধ সেটা তৈরি করা হয়। আর রোমিনোকক্কাস এই যে ব্যাকটেরিয়াটা আছে, এটা গবাদি পশু যেটা আছে, গবাদি পশুর রুমেনে পাওয়া যায়। এরা সেলুলোজ জাতীয় কি হয়, খাদ্য পরিপাক করতে সাহায্য করে। ঠিক আছে, সেলুলোজ জাতীয় খাদ্য গবাদি পশুর পরিপাক করতে সাহায্য করে হচ্ছে রুমিনোকক্কাস, যেটা গবাদি পশুর রুমেন নামক জায়গা পাওয়া যায়, রুমেন বা পাকস্থলী একটা পার্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ছত্রাকরা নিচের কোন খাবারে জন্মায়?
ছত্রাকরা নিচের কোন খাবারে জন্মায়? উত্তর কি হবে? যেসব খাবারে হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে যেসব খাবারে, এসব খাবারে ছত্রাকরা জন্মায়। ঠিক আছে, রুটি যেমন পাউরুটি, ঠিক আছে, কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে যেখানে, সেখানে হচ্ছে ছত্রাকরা বেশি জন্মায়। পরের প্রশ্ন দেখো, কোন কোন জিনিস তৈরি করতে আমাদের ছত্রাক কাজে লাগে? আমাদের ছত্রাক কাজে লাগে কোন কোন জিনিস তৈরি করতে? অ্যালকোহল জাতীয় পানীয়, পাউরুটি, চিজ, অ্যান্টিবায়োটিক ওষুধ, এগুলো সবগুলো হবে। উত্তর হবে সবগুলো, অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, পেনিসিলিয়াম যেটা তোমরা জানো, এই পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। আর পাউরুটি চিজ তৈরি করতে কি লাগে? ইস্ট লাগে। পরের প্রশ্ন, বার্ড ফ্লু নামে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংকেত কি? বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংকেত হচ্ছে H5N1। খেয়াল রাখবে, H5N1 বার্ড ফ্লু, যেটা হচ্ছে পোলট্রির, মুরগিরা আক্রান্ত হয়। পোলট্রির মুরগির চামড়া, মলমূত্র বা রক্তের সংস্পর্শে যদি মানুষ আসে, তাহলে মানুষের হচ্ছে বার্ড ফ্লু হতে পারে। ঠিক আছে, আর বার্ড ফ্লু জাতীয় যে বার্ড ফ্লু হলে যে মাংসটা আছে, সে মাংসটা খেতে গেলে আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের হচ্ছে 70 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট ধরে রান্না করতে হবে, তাহলে বার্ড ফ্লুর যে ভাইরাসটা সেটা মারা যাবে। ঠিক আছে, আর বার্ড ফ্লু হলে কি কি হতে পারে তোমরা মোটামুটি সবাই জানো। জ্বর, গলা খুসখুস, তারপর ধরো চোখের সংক্রমণ, বমি, ডায়রিয়া, নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া শেষে শ্বাসকষ্ট হয়ে রোগীর মৃত্যু হতে পারে। আর একটা দেখো অপশান দেওয়া আছে H1N1। এই H1N1 যেটা আছে সেটা হচ্ছে সোয়াইন ফ্লু। ঠিক আছে, শুকর থেকে ছড়ায় এই ভাইরাসটা, হচ্ছে H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু, যেটা শুকর থেকে ছড়ায়। নেক্সট প্রশ্ন, টিনবন্দি খাবার খেলে নিম্নের কোন রোগ হতে পারে? টিনের যে খাবার, সে টিনবন্দি খাবার খেলে মানুষের কোন রোগ হতে পারে? বোটুলিজম। এই বোটুলিজম বলে যে রোগটা, সেটা মানুষের হতে পারে। ঠিক আছে, আর এখানে দেখো স্যালামোনেলোসিস যেটা আছে, স্যালামোনেলোসিস এটা হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ। ঠিক আছে, আর ঠিকমতো যদি আমাদের যে পোলট্রি জাতীয় খাবারগুলো আছে, ডিম ধরো, মাংস ধরো, এগুলো যদি ঠিকমতো যদি তাপমাত্রায় যদি আমরা যদি রান্না না করি, ঠিক আছে, বা ধরো যে বর্জ্য বস্তুগুলো আছে, সেই বর্জ্য বস্তুগুলো থেকে ফলানো যে সবজিগুলো, সেই সবজিগুলো থেকে আমাদের এই যে স্যালামোনেলোসিস যেটা, সেটা হতে পারে, রোগটা হতে পারে। আর ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস যেটা আছে, সেটাও একই রকম। যদি ঠিকমতো আমরা যদি টেম্পারেচারে যে রান্না যদি না করে পোলট্রি জাতীয় খাবার খাই, বা পাস্তুরাইজ না করা যদি দুধ খাই, তাহলে এই ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস রোগটা হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, বিশেষত তরল খাবার যেমন দুধ বা দই, এটা দই হবে, এটা আবার দুধ দুটো পড়ে গেছে। দই থেকে তৈরি খাবার, ফলের রস প্রভৃতিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া হলো পাস্তুরাইজেশন। এই পদ্ধতিটি কে আবিষ্কার করেন? তোমরা মোটামুটি সবাই জানো এই পাস্তুরাইজেশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন। পাস্তুরাইজেশন পদ্ধতিটি আবিষ্কার করেন হচ্ছে লুই পাস্তুর। অপশন বি উত্তর হবে লুই পাস্তুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেখো, দুধকে পাস্তুরাইজ করার জন্য কি করতে হয়? দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করা হয়। আর দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এটা হচ্ছে পাস্তুরাইজেশন মেথড। নেক্সট প্রশ্ন দেখো, ভেজাল সর্ষের তেল খেলে আমাদের যে রোগ হয়, কি রোগ হয়? ভেজাল সর্ষের তেল খেলে আমাদের রোগ হয় হচ্ছে ড্রপসি রোগ। ঠিক আছে, কিছু অসাধু ব্যবসায়ী কি করে, সর্ষের মধ্যে কি করে, শিয়াল কাটা বলে যে বীজ, এটা একটা কম দামি বীজ, এই শিয়াল কাটার বীজটা মিশিয়ে দেয়। এর ফলে আমাদের সেই ভেজাল সর্ষের তেলটা খেলে আমাদের এই ড্রপসি রোগটা হতে পারে। এর ফলে আমাদের কি হয়, চামড়া, তারপরে যকৃৎ, ফুসফুস, বৃক্ক, তারপরে ধরো হৃৎপিণ্ড, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর এই ড্রপসি রোগের লক্ষণগুলো কি কি আছে? বমি, ডায়রিয়া, ঠিক আছে, হৃৎপিণ্ড আর ফুসফুসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হতে পারে। ভারতে কিছু কিছু সময় এই ড্রপসি রোগটা হয়েছিল, কতগুলো সাল আছে, এই সালগুলোকে তোমরা একটু নোট করে নিও।
1998 সালে দিল্লিতে হয়েছিল, 2000 সালে হয়েছিল গোয়ালিয়রে, 2002 সালে হয়েছিল কনৌজে, আর 2005 সালে হয়েছিল লখনৌতে। ঠিক আছে, এই যে সালগুলো বললাম আর জায়গাগুলোর নাম বললাম, এখানে হচ্ছে এই ভেজাল সর্ষের তেল খেয়ে প্রচুর মানুষের হচ্ছে মৃত্যু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, অড়হর ডালের সঙ্গে কোন ডাল মিশিয়ে মানুষের ল্যাথারিজম রোগ হয়? অড়হর ডালের সাথে কোন ডাল মিশিয়ে খেলে ল্যাথারিজম রোগ হয়? এটা উত্তর হবে হচ্ছে খেসারির ডাল। ইংরাজিটা খেসারির ডালের ইংরাজিটা একটু খেয়াল রাখবে। খেসারির ডাল অড়হর ডালের সাথে মিশিয়ে খেলে আমাদের ল্যাথারিজম রোগ হতে পারে। ঠিক আছে, ল্যাথারিজম যদি আমরা এই 2-3 মাস যদি ধারাবাহিকভাবে এই ডালটা খাই, আমাদের ল্যাথারিজম বা যেটা বলা হচ্ছে পক্ষপাত, ঠিক আছে, সেই রোগটা হতে পারে। এখানে ইংরাজিটা একটু খেয়াল করে হবে, প্রোগ্রেসিভ স্প্যাস্টিক প্যারালাইসিস। ঠিক আছে, ইংরাজি ধরেও কোশ্চেন দিতে পারে, তাই জন্য ইংরেজিটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ম্যালাকাইট গ্রিন। ম্যালাকাইট গ্রিন এই কৃত্রিম রংটি নিচের কোনটির সঙ্গে মেশানো হয়? উচ্ছে, লঙ্কা, পটল, সবগুলি। উত্তর হবে এখানে সবগুলি। এই ম্যালাকাইট গ্রিন যে সবজিগুলো আছে অনেকদিন ধরে খেলে মানুষের কি হতে পারে? ক্যান্সার হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, বরফের তৈরি যে ইগলু, এটা গ্রিনল্যান্ডের কোন অঞ্চলে এক্সিমোদের বাসস্থান? গ্রিনল্যান্ডের কোন অঞ্চল? গ্রিনল্যান্ডের থুলে অঞ্চল। ঠিক আছে, থুলে অঞ্চল। কোন বিজ্ঞানী থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন? তোমরা জানো মোটামুটি থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন হচ্ছে জেমস ডিওয়ার। ঠিক আছে, জেমস ডিওয়ার তিনি হচ্ছে থার্মোফ্লাক্স আবিষ্কার করেন। আরেকটা জিনিস খেয়াল করবে, যে থার্মোফ্লাক্সের ওপরে যে কর্ক বা পলিথিনের ছিপি দিয়ে বন্ধ করা হয়। আর আরেকটা জিনিস মনে রাখবে, কর্ক কোন গাছ থেকে পাওয়া যায়? ওক গাছ থেকে পাওয়া যায়। এটা তোমাদের আগের আমি ভিডিওতে বলেছিলাম, ওক গাছ থেকে হচ্ছে কর্ক পাওয়া যায়। পরের প্রশ্ন, মরুভূমিতে অনেক দূর থেকে কোনো স্থানে জল দেখা গেলেও কাছে গিয়ে দেখা গেল কোথাও জল নেই। মরুভূমির এই দেখার ভুলকে কি বলে? মরুভূমির এই দেখার ভুলকে কি বলে? আমরা মোটামুটি সবাই জানি মরুভূমি অনেক দূর থেকে জল দেখা যায়, কিন্তু কাছে গিয়ে দেখা যায় জল নেই। এটাকে বলে হচ্ছে মরীচিকা। এই মরীচিকাটা হয় হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হয়। নেক্সট প্রশ্ন দেখো, নিচের বিশুদ্ধ কঠিন পদার্থগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক মানে 0 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বেশি? কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? নিচে যেগুলো নাম লেখা আছে এর মধ্যে উত্তর হবে হচ্ছে এখানে লোহার গলনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, 1530 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 1530 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে লোহার গলনাঙ্ক। সোনার গলনাঙ্ক হচ্ছে 1063, আর রূপোর হচ্ছে 962, আর খাদ্য লবণে হচ্ছে 801। নেক্সট প্রশ্ন দেখো, নিচের বিশুদ্ধ তরল পদার্থগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে কম? সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কার আছে? সবচেয়ে কম স্ফুটনাঙ্ক আছে অ্যাসিটোন, 56 ডিগ্রি সেন্টিগ্রেড। 56 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যাসিটোন। ঠিক আছে, এখানে কিছু কিছু নাম লেখা আছে, এই নামগুলো একটুখানি তোমরা দেখে নাও। বেঞ্জিন, পারদ, ক্লোরোফর্ম, এগুলো সব কিছু স্ফুটনাঙ্ক দেওয়া আছে। জল, এগুলো সব ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। ইথাইল অ্যালকোহল। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস, হাইড্রোজেন হচ্ছে সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড H2S। আর অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধ, যেটা আমাদের মূত্রের মাধ্যমে কি হয়, অনেক সময় গন্ধটা পাওয়া যায়, ঝাঁঝালো গন্ধ। পরের প্রশ্ন, একটি তরল অধাতুর নাম কি? তরল অধাতুর নাম তোমরা জানো সবাই, ব্রোমিন হচ্ছে তরল অধাতু। আর তরল ধাতু কি? তরল ধাতু হচ্ছে পারদ। নেক্সট প্রশ্ন দেখো, তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু কোনটি? তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। অপশন বি উত্তর হবে গ্রাফাইট। তোমরা মোটামুটি সবই জানো, গ্রাফাইট হচ্ছে এই হিরে, আর গ্রাফাইট হচ্ছে কি কার্বনের দুটো রূপভেদ। ঠিক আছে, হিরে হচ্ছে উজ্জ্বল এবং প্রকৃতিজাত পদার্থের মধ্যে সব থেকে কঠিন পদার্থ হিরে। আর হিরে হচ্ছে তাপের সুপরিবাহী, হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাপের সুপরিবাহী হচ্ছে হিরে, কিন্তু তড়িতের হচ্ছে কুপরিবাহী। পরের প্রশ্ন, বাল্বের মধ্যে সরু তার যেটাকে বলা হয় ফিলামেন্ট, নিচের কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে? গ্যালিয়াম, নিকেল, টাংস্টেন, লিথিয়াম। এটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, অপশন হবে সি টাংস্টেন।
নেক্সট প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয় নিচের কোন ধাতু বা অধাতু? ফটোগ্রাফিক ফিল্ম যেটা সেখানে ব্যবহার করা হয়েছে কোনটি হবে? সিলভার। ঠিক আছে, অপশন সি উত্তর হবে সিলভার। সিলভার ছাড়াও ফটোগ্রাফিক যে ফিল্মে ব্যবহার করা হয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ব্রোমিন, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর ব্রোমিন। পরের প্রশ্ন, দেশলাই কাঠির বারুদ, দেশলাই কাঠির যে বারুদে কি কি থাকে? লাল ফসফরাস, ক্লোরিন, অক্সিজেন, পটাশিয়াম। এখানে হচ্ছে উত্তর হবে সবগুলো। ঠিক আছে, আমাদের যে দেশলাই যে কাঠিটা আছে ম্যাচস্টিক, এই কাঠিটার মাথায় থাকে কি? পটাশিয়াম ক্লোরেট। খেয়াল রাখবে, পটাশিয়াম ক্লোরেট। আর দেশলাই বাক্সটার দুপাশে, দেশলাই বাক্সটার এই দুপাশে থাকে কি? দুপাশে থাকে হচ্ছে লাল ফসফরাস, লাল ফসফরাস। নেক্সট প্রশ্ন, অম্ল আর ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে হাড়ের ঘনত্ব কমাকে কি বলে? কি হবে উত্তর? এটার উত্তর হবে হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, মূলত ক্যালসিয়াম অভাবে হয় অস্টিওপোরোসিস, হাড় ভঙ্গুর হয়ে যায়। আর তোমরা জানো মোটামুটি অস্থি সন্ধির যে ক্ষয়টা হয় বয়স হয়ে গেলে সেটাকে বলে আর্থ্রাইটিস। ঠিক আছে, আর আরেকটা এখানে দিয়েছি দেখো, অস্টিওমেলাসিয়া। অস্টিওমেলাসিয়া এটা হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়, ভিটামিন ডির অভাবে প্রাপ্তবয়স্কদের হয় অস্টিওমেলাসিয়া, আর ছোট বাচ্চাদের হয় হচ্ছে রিকেট। নেক্সট প্রশ্ন, অগভীর নলকূপের জলে আর্সেনিক, আর্সেনিক কোন যৌগরূপে উপস্থিত থাকে অগভীর নলকূপের জলে? আর্সেনেট আর আর্সেনাইট। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। আর গভীর নলকূপে যে ফ্লোরিনটা কিসে থাকে? ফ্লুরাইড যৌগরূপে উপস্থিত থাকে। ঠিক আছে, ফ্লোরিনটা ফ্লুরাইড যৌগরূপে উপস্থিত থাকে হচ্ছে গভীর নলকূপে জলে। ঠিক আছে, আর এখানে দেখো কিছু কিছু ধাতু অধাতু বা তার যৌগের নাম দেওয়া আছে, যেমন লেদ, পারদ, এইগুলো। আর এগুলো হচ্ছে যে উৎস থেকে মানুষের শরীরে প্রবেশ করে সেই উৎসগুলোর নাম দেওয়া আছে। এগুলো আমি আর পড়ছি না, এগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, প্রথমে লেদ আছে, তারপরে পারদ আছে, পারদের কোন কোন উৎস থেকে মানুষের শরীরে প্রবেশ করে, তারপরে আছে ক্যাডমিয়াম আছে, তারপরে আছে নিকেল আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপরে আছে ফ্লুরিন আছে, তারপরে আছে আর্সেনিক। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন পদার্থকে খোলা অবস্থায় গরম করা হলে সরাসরি বাষ্প হয়ে যায়? খোলা অবস্থায় যদি গরম করা হয় পদার্থগুলি সরাসরি বাষ্প হয়ে যায় কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ই সবগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অড়হর ডাল বা তরমুজের বীজে ড্যাশ বলে এক রকমের এনজাইম আছে। কি বলে একটা এনজাইম আছে অড়হর ডাল বা তরমুজের বীজে? ইউরিয়েজ। খেয়াল রাখবে, ইউরিয়েজ। ইংরেজি বানানটা একটু দেখে নিও, ইউরিয়েজ। পরের প্রশ্ন, এলইডির পুরো কথা কি? এলইডির পুরো কথা আমরা জানি মোটামুটি লাইট এমিটিং ডায়োড। অপশন ডি উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে প্রাপ্ত নিচের কোন ব্যাকটেরিয়া সূর্যের আলো আর বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করেছিল? এই উত্তর কি হবে? এই উত্তর হবে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। অপশন এ উত্তর হবে সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, পরবর্তীকালে বিভিন্ন যে শৈবাল উদ্ভিদ, এই উদ্ভিদরা সালোকসংশ্লেষের মাধ্যমে কি হয়েছিল? অক্সিজেন তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। বর্তমানে কি? বর্তমানে আমরা জানি মোটামুটি পুকুরের যে জল, তারপরে ধরো ধান ক্ষেত, পুকুরের জল, এই ধান ক্ষেতে এই সায়ানো ব্যাকটেরিয়াটা পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, বাধ্যতামূলক অবায়ুজীবী, বাধ্যতামূলক অবায়ুজীবী ব্যাকটেরিয়া কোনটা নিচের? এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি। অপশন ডি হচ্ছে সবগুলি, ক্লস্ট্রিডিয়াম, অ্যাক্টিনোমাইসিস আর ব্যাকটেরিয়েডস। ঠিক আছে, এই বাধ্যতামূলক অবায়ুজীবী ব্যাকটেরিয়া কি জিনিস? আমাদের যে জলাভূমির কাদা বা কাদার গভীরে বা শহরে যে নোংরা যে জল নিকাশি নালা আছে, সেই জল নিকাশি নালার পাকের নিচে কি হয়? সেখানে অক্সিজেন ঢুকতে পারে না। এই জন্য সেইখানে সেই জায়গাটা যে ব্যাকটেরিয়াটা গ্রো করে অক্সিজেনের অভাবে, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে অবায়ুজীবী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোকে যখন অক্সিজেনের সংস্পর্শে নিয়ে আসা হয় তখন কি ব্যাকটেরিয়াগুলো মারা যায়।
এই জন্য এটাকে বলা হয় অবায়জীবী ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কত ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 5%। ঠিক আছে, 5%। উত্তর হবে হচ্ছে অপশনে 5%। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন কোন কার্বন ঘটিত যৌগ থেকে আমাদের পোশাক তৈরি হয়? কোন কোন কার্বন ঘটিত যৌগ থেকে আমাদের পোশাক তৈরি হয়? রেশম, পাট। উত্তর হবে কি? এখানে উত্তর হবে দুটোই, রেশম আর পশম বা পাট। ঠিক আছে, এছাড়া দেখো কার্বনের কিছু যৌগের নাম অ্যালকোহল, ক্লোরোফর্ম, বেঞ্জিন, টলুইন, বিভিন্ন জৈব দ্রাবক, এগুলো হচ্ছে কার্বনের যৌগ। পরের প্রশ্ন দেখো, সবুজ গাছ, জলের শ্যাওলা ও সায়ানোব্যাকটেরিয়া সালোকসংশ্লেষণের মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইডকে সরল খাদ্য, যেটা গ্লুকোজ, সরল খাদ্যে পরিণত করে। পরে গ্লুকোজের পরিবর্তনে তৈরি হয় স্টার্চ ও অন্যান্য বহু জৈব যৌগ। বিভিন্ন জৈব যৌগের সংশ্লেষণকে একত্রে কি বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বায়োসিনথেসিস, জৈব সংশ্লেষণ। ইংলিশটা দেখে নিও, বায়োসিনথেসিস। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশযুক্ত গুহায় স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট, এই সুন্দর সুন্দর নানা আকৃতির ভূমিরূপ দেখা যায়। এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে চুনাপাথর। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে চুনাপাথর। চুনাপাথর যুক্ত গুহায় দেখা যায় স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট, ওপর থেকে ঝুলে থাকে একটা নিচে থেকে ওপরে গ্রো করে। ঠিক আছে, স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট। পরের প্রশ্ন দেখো, নিচের কোন প্রকার অন্ত্রে বসবাসকারী জীবাণু মিথেন তৈরি করে বাতাসে ছেড়ে দেয়? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে উইপোকা। অপশন ডি উত্তর হবে উইপোকা। ঠিক আছে, গবাদি পশুর পাকস্থলীতে রুমেন প্রকোষ্ঠে আমি বললাম মিথেন তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে গবাদি পশু একটা কাজ করে। আর একটা পৃথিবীর যে বিস্তীর্ণ যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত, জলাভূমি, বর্ষা অরণ্য, কি হয়? বর্ষা অরণ্যে মিথোজেনিক যে ব্যাকটেরিয়াটা আছে, এরাও কি করে? মিথেন তৈরি করে চলেছে। ঠিক আছে, মিথেন তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, কয়লা পরিশোধনের যে পদ্ধতি, কয়লা পরিশোধনের পদ্ধতিকে কি বলে? উত্তর কি হবে? কোল ওয়াশিং। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে কোল ওয়াশিং। অপশন সি উত্তর হবে হচ্ছে কোল ওয়াশিং। কয়লা পরিশোধনের পদ্ধতিকে বলে কোল ওয়াশিং। এর ফলে কি হয়? কয়লা যেসব অশুদ্ধি থাকে, কয়লা পরিশোধনের মাধ্যমে কি হয়? অশুদ্ধিগুলো দূর হয়। ঠিক আছে, অশুদ্ধিগুলো দূর হয়ে কম ছাই উৎপাদনকারী কয়লা তৈরি হয়। আর প্রথম কয়লা ওয়াশারি ভারতের কোথায় অবস্থিত? পশ্চিম বোকারোতে অবস্থিত, যেটা 1951 সালে তৈরি হয়েছিল, পশ্চিম বোকারোতে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোথায় কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? ঠিক আছে, উষ্ণ প্রস্রবণ যেটা মাটির তলা থেকে গরম জল বের হয়, কোথায় কোথায় আছে? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, জায়গাগুলো একটু খেয়াল রাখবে, জায়গাগুলোর নাম করে প্রশ্ন হতে পারে। বক্রেশ্বর, উড়িষ্যার তপ্তপানি, হিমাচল প্রদেশের মণিকরণ, গুজরাটের হচ্ছে তুয়া। ঠিক আছে, অপশন ই উত্তর হবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে কথা প্রসঙ্গে বলছি, পৃথিবীর যে কেন্দ্রের যে টেম্পারেচার কত? পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন দেখো, বায়োডিজেল তৈরি করতে সক্ষম কোনগুলো? বায়োডিজেল তৈরি করতে সক্ষম হচ্ছে এখানে প্রাণীর চর্বি, কিছু শ্যাওলা এবং বিভিন্ন অণুজীবের গঠন, জ্যাট্রোফা গাছের বীজ। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি। ঠিক আছে, অপশন ডি সবগুলি। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবে, শর্করা বা যেসব স্টার্চ সমৃদ্ধ যেসব আখ বা ভুট্টা আছে, এইগুলোতে কি হয়? সন্ধান বলে যে প্রক্রিয়াটা, এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বায়ো ইথানল তৈরি করা হয়। বায়ো ইথানল মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল। বিদেশে, ভারতের বা দেখা গেল বিদেশে বেশি হয়, বিদেশে বহু জায়গায় কি হয়? এই বায়ো ইথাইল যেটা আছে, বায়ো ইথাইল যেটা ইথাইল অ্যালকোহল নামটা বললাম, সেটা হচ্ছে গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে দিয়ে যানবাহন চালানো হয়। ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, খেয়াল রাখবে। পরের প্রশ্ন, ভারতের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় আছে? মহারাষ্ট্রের তারাপুরে আছে, কেরলের কালপক্কম, তামিলনাড়ুর কুরানকুলাম, গুজরাটের কাকরাপাড়। এখানে উত্তর হবে অপশন ই সবগুলি। নামগুলো খেয়াল রাখবে। এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভারতের টার্গেট আছে 2032 সালের মধ্যে 63,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার একটা টার্গেট আছে ভারতের।
নেক্সট প্রশ্ন দেখো, পেট্রোল ডিজেলের মতো জ্বালানির বদলে যানবাহনে অপেক্ষিত কম ক্ষতিকারক জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হচ্ছে? ঠিক আছে, পেট্রোল ডিজেলের বদলে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক জ্বালানি কোনটা? সিএনজি। ঠিক আছে, অপশন এ উত্তর হবে সিএনজি। ঠিক আছে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় সিএনজি চালিত যে বাস, সিএনজি চালিত বাস চালানো হচ্ছে। পরের প্রশ্ন, সব থেকে বেশি নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার কোনটি? সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া সব থেকে বেশি ব্যবহার করা হয়। ইউরিয়ার তোমরা রাসায়নিক সংকেত একটু দেখে নাও, CONH2. পরের প্রশ্ন দেখো, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় কোনটা? খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়েছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেটাকে শুষ্ক বরফও বলে। ঠিক আছে, এটা হচ্ছে খুব ঠান্ডা, এটা প্রায় -78 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এই জন্য এটাকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। শুষ্ক কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? এখানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অপশন সি উত্তর হবে অক্সিজেন। অক্সিজেন আর নাইট্রোজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। আর গ্রিন হাউস গ্যাস কোনগুলো তোমরা জানো? কার্বন ডাইঅক্সাইড, তারপরে ধরো জলীয় বাষ্প, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন যেটা CFC, এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন। পরের প্রশ্ন দেখো, ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত যে পলিমারটা, সেই পলিমারের নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে এখানে হচ্ছে টেফলন। অপশন বি উত্তর হবে হচ্ছে টেফলন। ঠিক আছে, পিভিসিটা খেয়াল রাখবে তোমরা, পিভিসি হচ্ছে জলের পাইপ, ইলেকট্রিক তারের যে আবরণটা আছে সেটা তৈরি করা হয়। তারপরে গামবুট, চপ্পল, এগুলো তৈরি করা হয় পিভিসি দিয়ে। আর নাইলন তোমরা জানো এক ধরনের তন্তু। আর টেরিলিনটা কি জিনিস? টেরিলিনটা সুতোর সাহায্যে মিশিয়ে টেরিকট নামে কি হয় এক ধরনের কাপড় তৈরি করা হয়। টেরিলিনের সাহায্যে টেরিকট নামে এক ধরনের কাপড় তৈরি করা হয়। পরের প্রশ্ন, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় কোন কোন জিনিস? কর্ন, কমলা লেবুর খোসা, স্টার্চ। এখানে উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে হচ্ছে উপরের সবগুলি। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে উপরের সবগুলি। প্রাকৃতিক যেসব সামগ্রী আছে, উদ্ভিদ সামগ্রী, সেগুলো দিয়ে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটা কি জিনিস? কোনটি প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া? ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, অপশন এ উত্তর হবে ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, আর এখানে দেখো পরের অপশনটা দেখো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা আছে, এটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া। খেয়াল রাখবে, ভিব্রিও কলেরি যেটা আছে, এটা কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভিব্রিও কলেরি। আর লেসমেনিয়া দোনোভানি যেটা আছে এটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, এটা হচ্ছে কালাজ্বর সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। নেক্সট প্রশ্ন, কোন কথাটির অর্থ খারাপ বায়ু বা ব্যাড এয়ার? খারাপ বায়ু বা ব্যাড এয়ার কোন কথাটার অর্থ? এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া রোগ হলে কি হয়? আমরা জানি যে কাঁপুনি দিয়ে জ্বর হয়, মাথার যন্ত্রণা হয়, আর সব থেকে বড় জিনিস হয় যকৃৎ আর প্লীহাটা বড় হয়ে যায়। ডাইরেক্ট কোশ্চেন করতে পারে যে কোন রোগে যকৃৎ আর প্লীহা হচ্ছে বড় হয়ে যায়, তাহলে উত্তর হবে হচ্ছে ম্যালেরিয়া রোগে। ঠিক আছে, আর গাঁটে গাঁটে যন্ত্রণা, এটাও হতে পারে ম্যালেরিয়া রোগে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, 25 এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়েছে, 25 এপ্রিল। আর ভাইরাস কথাটা এখানে, ভাইরাস কথাটির অর্থ একটা এক্সট্রা ইনফরমেশন, ভাইরাস কথাটির অর্থ কি? বিষ। পরের প্রশ্ন দেখো, কোন রোগের জীবাণু ফ্ল্যাবি ভাইরাস নামে পরিচিত? ফ্ল্যাবি ভাইরাস নামে পরিচিত কোন রোগের জীবাণু? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে যক্ষা। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে যক্ষা। যক্ষা রোগের জীবাণু হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস নামে পরিচিত। ভুল বললাম, এটা যক্ষা নয়, এটা হচ্ছে ডেঙ্গি হবে। অপশন এ হবে না, এটা অপশন বি হবে, ডেঙ্গি। ঠিক আছে, ডেঙ্গি হবে উত্তর। ডেঙ্গি রোগের যে জীবাণুটা আছে, ডেঙ্গি রোগের জীবাণুটা হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস নামে পরিচিত।
ঠিক আছে। ডেঙ্গির যে রোগটা আছে, এটা ডেঙ্গি যে রোগটা আছে এটা এডিস ইজিপ্টি মশা জীবাণুটা বহন করে। ঠিক আছে, এখানে এই ডেঙ্গি জ্বর হলে কি হয়, ভয়াবহ জ্বর হয় ডেঙ্গি হলে, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, আর সব থেকে বড় জিনিস হয় যেটা অনুচক্রিকা, যেটা প্লেটলেটস বলে, এই প্লেটলেটসের সংখ্যা হচ্ছে ভয়াবহভাবে কমতে থাকে। ঠিক আছে, খুব ভয়াবহভাবে প্লেটলেটস হচ্ছে ডেঙ্গি হলে কমে যায়। আর রক্তক্ষরণ আরেকটা হচ্ছে প্রধান উপসর্গ। ঠিক আছে, রক্তক্ষরণ হতে পারে, শ্বেতকণিকা ধ্বংস করে দেয়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কমিয়ে দেয় হচ্ছে ডেঙ্গি রোগ হলে। নেক্সট প্রশ্ন দেখো, কে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন? প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ভালডেমার হাফকিন। ঠিক আছে, অপশন বি উত্তর হবে। 1897 সালে তিনি তৎকালীন যে বোম্বে, আমাদের যে বোম্বে ভারতের, তিনি সেখানে আবিষ্কার করেন। 1897 সালে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। ঠিক আছে, এই প্লেগ রোগটা তোমরা জানো ইঁদুর থেকে মানুষের দেহে সংক্রমিত হয়। আর প্লেগ রোগ হলে কি হয়, ফুসফুসের সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকা গ্রন্থি ফুলে যায়, আর ভয়াবহ যন্ত্রণা, কাশির সাথে রক্ত পড়তে পারে। ঠিক আছে, প্লেগ রোগ হলে। আর এখানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যেটা দেওয়া আছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তোমরা জানো যে আমাদের বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে তিনি কালাজ্বরের ওষুধ তিনি তৈরি করেন। আর এডওয়ার্ড জেনার 1796 সালে তিনি গো বসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে কাজে লাগান। মানে স্মল পক্সের টিকা আবিষ্কার করেন হচ্ছে এডওয়ার্ড জেনার, যেটা গবাদি পশু থেকে তিনি তৈরি করেন। আর একটা ইনফরমেশন দেখো এখানে লেখা আছে, এই ইনফরমেশনটা একটু খেয়াল রেখো, ইংরেজি নামটা একটু খেয়াল রেখো। জেনোফিলা চিওপিস, ঠিক আছে, নামে প্লেগ রোগে, এটা মাছি, একটা মাছির নাম। এই যে প্রজাতিটার মাছি, এই যে মাছির যে প্রজাতিটা, সেটা প্লেগ রোগে কি করে, প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়াটা বহন করে। ঠিক আছে, বহন করে কি করে, তারপর যদি কোনো মানুষকে কামড়ায় বা খাবারে বসে, সেখান থেকে কি হয়, প্লেগ রোগ হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোন যে রোগ, সেই রোগটাকে দমদম জ্বর বলে? দমদম জ্বর বলে কোনটাকে? দমদম জ্বর বলে কালা জ্বরকে। ঠিক আছে, কালা জ্বরকে হয়, কালা জ্বরকে দমদম জ্বর বলে। কালা জ্বর হলে কি হয়, ধারাবাহিকভাবে জ্বর হয়, খিদে কমে যায়। ঠিক আছে, আর প্লীহা হচ্ছে বড় হয়ে যায়। এই কালা জ্বরেও হচ্ছে প্লীহা বড় হয়ে যায়। যেটা বললাম আমি, ম্যালেরিয়া রোগে প্লীহা বড় হয়ে যায়, আর কালা জ্বরেও প্লীহা হচ্ছে বড় হয়ে যায়। ঠিক আছে, লিসমেনিয়া নামে একটা আদ্য প্রাণী, সেই লিসমেনিয়া নামে আদ্য প্রাণীর সংক্রমণে এই মানে কালাজ্বর রোগটা হয়। ঠিক আছে, আর বেলে মাছি হচ্ছে এই আদ্য প্রাণীটির বাহক। খেয়াল রাখবে, এগুলো আগে বললাম আমি। বেলে মাছি হচ্ছে আদ্য প্রাণীটির বাহক, হচ্ছে লিসমেনিয়া নামে যে আদ্য প্রাণীটা আছে, সে আদ্য প্রাণীটার বাহক হচ্ছে বেলে মাছি। এই দমদম জ্বর কেন বলে সেটা নিচে লেখা আছে। 1901 সালে ব্রিটিশ বিজ্ঞানী, ব্রিটিশ যে চিকিৎসক লিসম্যান হচ্ছে দমদমে এক রোগীর দেহে এই রোগের জন্য দায়ী জীবাণুটি প্রথম লক্ষ্য করেন। খুব শীঘ্রই তৎকালীন মাদ্রাসে ক্যাপ্টেন চার্লস ডোনোভ্যান লিসম্যানের আবিষ্কারের সত্যতা মেনে নেন এবং এই রোগের জীবাণুর নাম দেন লিসমেনিয়া ডোনোভানি। পরের প্রশ্ন দেখো, ভাইরাস গঠিত সার্সের ফুল ফর্মটা একটু দেখে নাও। সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম প্রথম কত সালে এশিয়া মহাদেশে দেখা গিয়েছিল? 2003 সালে দেখা গিয়েছিল। ঠিক আছে, 2003 সালে। তারপর এটা আস্তে আস্তে উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপে এগুলো ছড়িয়ে গেছিল। এই সার্স হলে কি হয়, প্রবল জ্বর হয়, মাথা যন্ত্রণা হয়, শরীর ব্যথা হয়, আর আমরা হচ্ছে প্রোটেকশন হিসেবে মাস্ক ব্যবহার করি। ঠিক আছে, যেটা কিছুদিন আগে কোভিড-19 হলো এক ধরনের হচ্ছে সার্স। নেক্সট প্রশ্ন দেখো, যক্ষা রোগের জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি কি? যক্ষা রোগের জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডটস। ঠিক আছে, ডটস এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ডট। নেক্সট প্রশ্ন, আচ্ছা তোমরা জানো যে যক্ষা হলে কি হয়? যক্ষা হলে মোটামুটি তোমরা জানো যে কফ হয়, কাশি হয়। ঠিক আছে, আর কফ, কাশি আর লালার মাধ্যমে এটা সংক্রমিত হয়। আর আমাদের যক্ষা কোথায় কোথায় হয়? ফুসফুস, অন্ত্র আর হাড়ে হচ্ছে যক্ষা। এটা ভীষণ ছোঁয়াচে একটা রোগ। কাশি ভয়াবহ, মানে কাশি হতে পারে, রক্ত পড়া, প্রচন্ড ঘামও হতে পারে যক্ষা হলে। নেক্সট প্রশ্ন দেখো,
নিচের কোন হেপাটাইটিস ভাইরাস গঠিত দূষিত খাবার ও জল থেকে সংক্রমিত হয়? কোন হেপাটাইটিস ভাইরাস হচ্ছে দূষিত খাবার আর জল থেকে সংক্রমিত হয়? হেপাটাইটিস হচ্ছে এ, ঠিক আছে। হেপাটাইটিস এ হচ্ছে দূষিত খাবার ও জল থেকে সংক্রমিত হয়। হেপাটাইটিস এ আর ই, খেয়াল রাখবে, এ আর ই। আর মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রমিত হয় হচ্ছে বিসিডি, ঠিক আছে। বিসিডি হচ্ছে মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রমিত হয়। তার 5 প্রকারের হেপাটাইটিস ভাইরাস আছে, এ বি সি ডি ই, ঠিক আছে। আর হেপাটাইটিস ভাইরাস মূলত কোন অঙ্গকে আমাদের আক্রান্ত করে? মূলত আক্রান্ত করে হচ্ছে যকৃৎকে, খেয়াল রাখবে, যকৃৎকে আক্রান্ত করে। জন্ডিস হতে পারে, পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে হেপাটাইটিস হলে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করেছে? বিশ্ব হেপাটাইটিস দিবস কবে ঘোষণা করেছে? 28শে জুলাই। 28শে জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। আর 25শে এপ্রিল বললাম বিশ্ব ম্যালেরিয়া দিবস। পরের প্রশ্ন, নিচের কোনটি ভয়াবহ শ্বাসরোগ? ভয়াবহ শ্বাসকষ্টজনিত রোগ কোনটা? ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, যেটা সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এই জাতীয় রোগ হলে ভয়াবহ শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। আরও হতে পারে গাঁটে ব্যথা, দুর্বলতা, বমি, এগুলো হতে পারে, ঠিক আছে। আর একটা ইনফরমেশন খেয়াল রাখবে, ডায়রিয়া, যে ডায়রিয়ার জন্য দায়ী কি? এক ধরনের রোটা ভাইরাস। পরের প্রশ্ন দেখো, এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কি? এইডস রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস, ঠিক আছে। এইচআইভি ভাইরাস। এইডসের ফুল ফর্মটা দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভি ফুল ফর্মটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট প্রশ্ন দেখো, কার দেহ একটিমাত্র কোষ দিয়ে তৈরি? একটিমাত্র কোষ দিয়ে তৈরি, যেটা এককোষী বলা হয়, কার দেহ? এটা হচ্ছে অ্যামিবার দেহ, ঠিক আছে। অ্যামিবার দেহ হচ্ছে এককোষী। আর এখানে হাতি, মশা, বিড়াল, ঠিক আছে, এদের দেহ হচ্ছে অনেক কোষ দিয়ে তৈরি, এদের বহুকোষী প্রাণী হচ্ছে বলে। পরের প্রশ্ন, প্রাণীদের চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোনটি? মৃদু আলো শোষণে সক্ষম হচ্ছে দণ্ডাকার রড কোষ, ঠিক আছে। উত্তর হবে হচ্ছে দণ্ডাকার রড কোষ। মৃদু আলো শোষণ করতে পারে, মৃদু আলোতে আমরা দেখতে পারি। আর যেটা কোন কোষ আছে, শঙ্কু আকৃতির কোন কোষ, এরা কি হয়? উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। কোন কোষ? শঙ্কু আকৃতির কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে আমাদের দেখতে হচ্ছে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, অ্যামিবা চলাফেরায় সাহায্য করে। অ্যামিবার চলাফেরায় সাহায্য করে কোনটা? অ্যামিবার চলাফেরায় সাহায্য করে বা অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া, ঠিক আছে। ক্ষণপথ বা সিউডোপোডিয়া। এখানে ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা গমন অঙ্গ, আর সিলিয়ার হচ্ছে প্যারামিসিয়াম। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বৃহত্তম একক কোষ কোনটা? সবচেয়ে বৃহত্তম একক কোষ হচ্ছে উট পাখির ডিম। অপশন বি উত্তর হবে উট পাখির ডিম। তারপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা কোন কলা সাহায্য করে? এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ভাজক কলা, ঠিক আছে। অপশন সি হবে ভাজক কলা। ভাজক কলা কি কি আরও কাজ করে? নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা উৎপন্ন করে, ফুল উৎপন্ন করে, রক্ষণমূলক আবরণ তৈরি করে, সংবহন কলা গঠন করে। পরের প্রশ্ন দেখো, কোন কলা উদ্ভিদ দেহে বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখে? কোন কলা উদ্ভিদ দেহে বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখে? উত্তর হবে হচ্ছে স্থায়ী কলা, ঠিক আছে। স্থায়ী কলা আরও কি কি কাজ করে? স্থায়ী কলা কাজ করে খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন, জল সংবহন, ভারবহন ও দৃঢ়তা প্রদান, প্লবতা প্রদান, ফল ও বীজের বিস্তার করা, উদ্ভিদ অঙ্গে টান ও চাপ এবং সহনশীলতা বৃদ্ধি করা, আর ক্ষত নিরাময় করা। তাহলে উদ্ভিদ দেহে কলা হচ্ছে দু প্রকার হলো, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা, দু প্রকার হলো প্রধান কলা। পরের প্রশ্ন দেখো, কোন কলা প্রাণী দেহে বহিঃকঙ্কাল, যেটা আঁশ, রোম, নখ, খুর ইত্যাদি গঠন করে? কোন কলা? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আবরণী কলা, ঠিক আছে। অপশন এ উত্তর হবে আবরণী কলা। আবরণী কলা আরও কিছু কিছু কাজ করে, সেগুলো একটু দেখে নিও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোন কলা প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে? অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা হচ্ছে যোগ কলা, ঠিক আছে। উত্তর হবে হচ্ছে যোগ কলা। অপশন বি উত্তর হবে যোগ কলা। যোগ কলা আরও কাজগুলো দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কোন কলা প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে গমনে সাহায্য করে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং গমনে সাহায্য করা হচ্ছে পেশিকলা, ঠিক আছে। পেশিকলা, অপশন সি হচ্ছে পেশিকলা।
প্রাণীদেহের যে কলাগুলো সেগুলো হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা আর স্নায়ু কলা। আবরণী কলা, যোগ কলা, পেশি কলা আর স্নায়ু কলা। আর স্নায়ু কলা খেয়াল রাখবে, স্নায়ু কলা কি কাজ করে? স্নায়ু কলা যে সংবেদনগুলো আছে এগুলো দেহের বাইরে ও ভিতরে পরিবেশের মধ্যে এই সংবেদনগুলো কি করে? যুক্ত করে সমন্বয় সাধন করে। পরের প্রশ্ন দেখো, অ্যান্টিফ্রিজ প্রোটিন কোন প্রাণীদের কোষে থাকে? অ্যান্টিফ্রিজ প্রোটিন, এটার উত্তর কি হবে? খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে থাকে। অপশন সি উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, সাধারণত বেশিরভাগ অণুজীব কোন তাপমাত্রায় মধ্যে তাড়াতাড়ি বাড়ে ও বাঁচে? উত্তর হবে হচ্ছে 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অপশন সি উত্তর হবে 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরেও অণুজীবরা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, আর অণুজীবরা সাধারণত অন্য জীবদের দেহে বাসা বাঁধে আর খাদ্য সংগ্রহ করে। আর কিছু কিছু অণুজীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালগি হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, আর একটা এখানে ইনফরমেশন দিচ্ছি, 100 ডিগ্রি তাপমাত্রার যে উষ্ণ প্রস্রবণ আছে, উষ্ণ প্রস্রবণের কথা আগে কোশ্চেনে বললাম, সেই উষ্ণ প্রস্রবণের জলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, অণুজীবদের অণুবীক্ষণের মধ্য থেকে দেখার সময় কি হয়? অণুজীবদের বিশেষ রঙে কি হয়? রাঙিয়ে নিতে হয়। এই রঙগুলোকে কি বলে? এই রঙগুলোকে বলে হচ্ছে স্টেইন বলে। ঠিক আছে, অপশন বি, রঙগুলোকে বলে স্টেইন বলে। আর এই রাঙিয়ে নেওয়ার যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে স্টেইনিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে প্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন? ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন হচ্ছে এরেনবার্গ। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে এরেনবার্গ। 1828 সালে তিনি ব্যাকটেরিয়া শব্দটি তিনি ব্যবহার করেন। আর ব্যাকটেরিয়া তোমরা জানো যে ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা গোষ্ঠীভুক্ত, আগের সেটে বলেছি মোনেরা গোষ্ঠীভুক্ত। আর এই ফন লিভেনিক নামে যে বিজ্ঞানীটা আছেন, উনি কি করেছেন? উনি হচ্ছে নিজে অণুবীক্ষণ যন্ত্র বানিয়েছিলেন। উনি অণুবীক্ষণ যন্ত্র বানিয়ে ব্যাকটেরিয়ার অস্তিত্বটা প্রমাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন? তোমরা জানো জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন হচ্ছে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর। ঠিক আছে, অপশন বি উত্তর হবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর। আর রবার্ট কখ হচ্ছে ইনি একজন বিজ্ঞানী। ইনি কি করেছিলেন? ইনি যক্ষা আর কলেরা যে রোগ দুটো আছে, এই রোগ দুটো সৃষ্টিতে যে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখযোগ্য, সেই ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখযোগ্য যক্ষা আর কলেরা রোগে তিনি সেটা আবিষ্কার করেছিলেন বা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, ছত্রাকের সরু সুতোর মতো যে অংশ, এই সরু সুতোর মতো অংশকে কি বলে? উত্তর হবে হচ্ছে হাইফি বলে। অপশন সি উত্তর হবে হাইফি। আর এই মাইসেলিয়াম যেটা আছে, এই মাইসেলিয়ামটা কি জিনিস? এই হাইফিটা যখন হচ্ছে নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা জট বাঁধিয়ে ফেলে, তখন হচ্ছে এই মাইসেলিয়াম গঠনটা হচ্ছে তৈরি হয়। এই মাইসেলিয়াম গঠনটা দেখা যায় হচ্ছে কার কার মধ্যে? পেনিসিলিয়াম আর মিউকর জাতীয় যে ছত্রাক আছে, এই দুটো ছত্রাকে এই মাইসিলিয়াম গঠনটা হচ্ছে দেখা যায়। নেক্সট প্রশ্ন, এককোষী শৈবাল। এককোষী শৈবালের উদাহরণ কি কি আছে? এককোষী শৈবালের উদাহরণ হচ্ছে উত্তরে হবে ক্লাইমোডোমানাস, আর হচ্ছে কি হবে? ক্লাইমোডোমানাস আর হচ্ছে ভলবক্স। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে ক্লাইমোডোমানাস আর হচ্ছে ভলবক্স। এখানে উত্তর হবে দুটো, এখানে খেয়াল রাখবে, ক্লাইমোডোমানাস আর হচ্ছে ভলবক্স হচ্ছে উত্তর হবে। আর বহুকোষী যে শৈবালটা আছে, বহুকোষী শৈবালটা কোনটা হবে? বহুকোষী শৈবালটা হচ্ছে স্পাইরোগাইয়া হবে। ঠিক আছে, খেয়াল রাখবে, বহুকোষী শৈবাল হবে হচ্ছে স্পাইরোগাইয়া। ঠিক আছে, এককোষী শৈবাল যেটা বললাম ক্লাইমোডোমানাস আর হচ্ছে ভলবক্স। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? তাহলে এখানে বুঝতে পেরেছো এককোষী শৈবাল দুটো, এখানে হচ্ছে কোশ্চেনটা একটু অপশনটা মিস্টেক আছে। এককোষী শৈবাল হচ্ছে ক্লাইমোডোমানাস আর হচ্ছে ভলবক্স, আর হচ্ছে বহুকোষী শৈবাল আছে স্পাইরোগাইয়া। আর একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে শৈবাল আছে আর শৈবালের দেহে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্ট থাকার জন্য এরা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর ছত্রাকের দেহে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই জন্য নিজেদের খাদ্যটা তারা নিজেরা তৈরি করতে পারে না। এখানে হচ্ছে ছত্রাক আর শৈবালের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রোগটি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা কোনটা? ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা আছে এখানে? ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে, উত্তর হবে হচ্ছে হুপিং কাশি। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে হুপিং কাশি। এখানে কিছু কিছু দেখো ব্যাকটেরিয়া গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ, আদ্যপ্রাণী গঠিত রোগ আর ছত্রাক গঠিত রোগের আমি লিস্ট করেছি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমি আর পড়ছি না, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে? রক্ত সঞ্চালনের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে কোন রোগটি? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে হেপাটাইটিস। ঠিক আছে, অপশন বি উত্তর হবে হচ্ছে হেপাটাইটিস। অপশন বি উত্তর হবে হেপাটাইটিস। আর যক্ষা যে রোগটা আছে, যক্ষা রোগটা কি হয়? যক্ষা রোগটা হচ্ছে আমাদের হাঁচি কাশির সংক্রমিত, হাঁচি কাশির মাধ্যমে যে বায়ুবাহিত হয়ে সংক্রমিত হয়। আর এই অ্যামিবিয়াসিস যেটা আছে, অ্যামিবিয়াসিস হচ্ছে খাদ্যের মাধ্যমে সংক্রমিত হয়। আর ডায়রিয়া যেটা আছে সেটা হচ্ছে পানীয় জলের মাধ্যমে সংক্রমিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের দেহের কোন অঙ্গে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ইকোলাই, এস্চেরিচিয়া কোলাই থাকে, যা ভিটামিন বি12 তৈরি করে? এটা কোথায় থাকে? এটা হচ্ছে ক্ষুদ্রান্তে থাকে। ঠিক আছে, ক্ষুদ্রান্তে থাকে, খেয়াল রাখবে। আর এটা হচ্ছে আমাদের রক্তের কোষ, যেটা লোহিত রক্তকণিকার ভেতরে থাকা যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন তৈরিতেও এই কি হয়, এই ভিটামিনটা, এই যে বি12 যে ভিটামিনটা, এই ভিটামিনটা সাহায্য করে। ঠিক আছে, আমাদের রক্তের কোষে যে লোহিত রক্তকণিকার ভেতরে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিনটা সাহায্য করে, ভিটামিন বি12। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়া পোষকের দেহে মিথজীবিতা, যেটা ইংরেজিতে বলে সিম্বায়োসিস, এই মিথজীবিতা সম্পর্কের মাধ্যমে বসবাস করে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে এ অ্যান্ড বি। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে মটর গাছের মূলের অর্বুদে থাকা রাইজোবিয়াম আর মানুষের অন্ত্রে থাকা ইকোলাই। উত্তর হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, আমরা জানি যে রাইজোবিয়াম যেটা আছে, এই রাইজোবিয়ামটা কি হয়, মটর গাছের থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। আর পরিবর্ত হিসেবে রাইজোবিয়াম কি করে, বায়ু থেকে নাইট্রোজেনটা টেনে কি করে, যৌগ তৈরি করে আর মটর গাছের বৃদ্ধিতে সেটা সাহায্য করে। আর ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আছে, এটা হচ্ছে ভিটামিন বি12 তৈরি করে মানুষের শরীরে। লাইকেন কি জিনিস? লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের হচ্ছে সহাবস্থান। ঠিক আছে, অপশন সি উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, কি রূপে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনকে ব্যবহার করতে পারে? কি রূপে এখানে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনকে ব্যবহার করতে পারে? হচ্ছে উত্তর হবে হচ্ছে সবগুলি। ঠিক আছে, এখানে উত্তর হবে নাইট্রেট আর অ্যামোনিয়াম। ঠিক আছে, এটা নাইট্রেট NO3- আর অ্যামোনিয়াম NH4+, এই দুটো যৌগরূপে উদ্ভিদ কি করে, নাইট্রোজেনকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, আর হচ্ছে দেখো পরের প্রশ্ন দেখো, কোন কোন ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগে পরিণত করতে পারে? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, রাইজোবিয়াম। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি সবগুলি। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টার কি করে, এটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এরা সরাসরি কি করে, নিজেদের দেহে নাইট্রোজেন যৌগে পরিণত করে। ঠিক আছে, আর এই অণুজীবগুলো যখন মারা যায়, এই অণুজীবগুলো মারা যায় যখন, তখন নাইট্রোজেন যৌগ কি হয়, মাটিতে যুক্ত হয়। আর ডাল, সয়াবিন বা শিম্বিগত বিভিন্ন উদ্ভিদগুলো যারা আছে, সেসব উদ্ভিদের মূলে কি রাইজোবিয়াম কি করে, নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। নাইট্রোজেন স্থিতিকরণ ইংরেজিতে কি, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন। পরের প্রশ্ন, নাইট্রিফাইন যে ব্যাকটেরিয়াটা আছে, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া হচ্ছে কি কি, নাইট্রোসোমানাস আর নাইট্রোব্যাক্টার। অ্যামোনিয়াকে তারা কিসে রূপান্তরিত করে? অ্যামোনিয়াকে রূপান্তরিত করে। অপশন ডি উত্তর হবে নাইট্রাইট আর নাইট্রেট। ঠিক আছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া যে অ্যামোনিয়াকে নাইট্রেট আর নাইট্রেটে পরিণত করে, এই পদ্ধতিটাকে বলে কি, নাইট্রিফিকেশন। ঠিক আছে, আর অ্যামোনিফিকেশন যে পদ্ধতিটা আছে সেটা তোমরা জানো, উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় তখন তাদের দেহে যে নাইট্রোজেনযুক্ত যে যৌগগুলো আছে সেগুলো ভেঙে যায়, আর তাদের সেই ভেঙে গিয়ে কী হয়, অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিটা কি বলে, অ্যামোনিফিকেশন। পরের প্রশ্ন, নিচের কোন উপায়ে খাদ্যকে ভালো রাখা সম্ভব? খাদ্যকে ভালো রাখা সম্ভব ফলে চিনি যোগ করে বায়ুশূন্য পাত্রে খাদ্যকে রেখে দিলে, কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করে। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন? অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেছিলেন? অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আর 1928 সালে তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাকের দেহ থেকে যে যৌগ পেয়েছিলেন সেটাকে পেনিসিলিন নাম দিয়েছিলেন।
আর মানুষের ব্যবহৃত যে আবিষ্কৃত যে প্রথম অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে পেনিসিলিন, ঠিক আছে, যেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন, খারিফ ফসলের চাষ শুরু হয় কবে? খারিফ ফসলের চাষ শুরু হয়েছে জুন জুলাই মাসে, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভর করে এই ফসলটা চাষ হয়। জুন জুলাই মাসে চাষ শুরু হয়, আর সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসলটা হচ্ছে কি হয়, তোলা হয়, ঠিক আছে। এই উদাহরণগুলো হচ্ছে ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন, এগুলো সব হচ্ছে খারিফ ফসল। রবি ফসলের চাষ কবে শুরু হয়? রবি ফসলের চাষ শুরু হয় হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে, ঠিক আছে। অক্টোবর নভেম্বর মাসে শুরু হয়, মার্চ এপ্রিলে ফসলটা হচ্ছে তোলা হয়। আর রবি ফসলের মধ্যে কি কি আছে? গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, এগুলো সব হচ্ছে রবি ফসল। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান? উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কোনটা? এখানে হবে হচ্ছে কে হবে, পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান। এখানে মুখ্য যে খাদ্য উপাদান আর হচ্ছে গৌণ খাদ্য উপাদানের একটা লিস্ট করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এর মধ্যে আছে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, যেটা মুখ্য খাদ্য উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি সালফার। আর এখানে গৌণ খাদ্য উপাদান ইংরাজিগুলো দেখে নিও একটু। ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর এটা মাইক্রোনিউট্রিয়েন্টস। এখানে লোহা, ম্যাঙ্গানিজ, সিউতে হচ্ছে কপার যেটা তামা, বিতে বোরন, এর মধ্যে হচ্ছে মলিবডেনাম, জেডেনতে জিঙ্ক, আর সিএলতে হচ্ছে ক্লোরিন। পরের প্রশ্ন, নিচে জলসেচের পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিতে পশু শক্তিকে কাজে লাগিয়ে কুয়ো থেকে বালতিতে জল তোলা হয়? পশু শক্তিকে কাজে লাগানো হয় কোন পদ্ধতিতে? এখানে উত্তর হবে যে পার্সি চাকা বা রাহাত পদ্ধতি, ঠিক আছে। আর এখানে দেখো আরো দুটো পদ্ধতি আছে, ফোয়ারা পদ্ধতি, ইংরেজিটা দেখে নিও একটু। ফোয়ারা পদ্ধতিতে কি হয়? ফোয়ারা পদ্ধতিতে চাষের জমিতে ফসলের উপর কি হয়, ফোয়ারার মতো জল ফেলা হয়। আর ড্রিপ মেথডটা, ড্রিপ সিস্টেমটা কি হয়, পাইপের সাহায্যে উদ্ভিদের যে মূল আছে সেই মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা আকারে জল ফেলা হয়, ঠিক আছে। ফোঁটা ফোঁটা আকারে জল দেওয়া হয়, কিন্তু জলের অপচয়টা কম হয় ড্রিপ মেথডের মাধ্যমে। এটা দুটো হচ্ছে বর্তমানে করা হচ্ছে, এটা আধুনিক জলসেচের মেথড। পরের প্রশ্ন, নিচের কোনটি আগাছানাশক? আগাছানাশক 2,4-D, ড্যালাপন, পিক্লোরাম, এখানে উত্তর হবে কোনটি? অপশন ডি সবগুলো। পরের প্রশ্ন, চাষের জমির কয়েকটি আগাছার নাম কি আছে? পার্থেনিয়াম, অ্যামান্থাস, চেনোপোডিয়াম, এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে সবগুলো। পরের প্রশ্ন, ফসল ধ্বংসকারী পোকা কি? পঙ্গপাল, উই, গোবরা পোকা, স্টিম বোরার, এটা যেটা কাণ্ড খেয়ে নেয়, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ই সবগুলো। নিচের কোন রাসায়নিক হচ্ছে পতঙ্গ দমনের জন্য ব্যবহার করা হয়? কোন রাসায়নিক? ডিডিটি, বিএইচসি, ম্যালাথিয়ন, এখানে উত্তর হবে হচ্ছে সবগুলো, ঠিক আছে। এখানে ইনফরমেশন দেখে নাও, সালফার আর তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে। জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন যেটা ইঁদুর জাতীয় প্রাণীর দমন করে। নেক্সট প্রশ্ন, প্রকৃতিজাতভাবে নিচের কোন পোকা ফসলের যে শত্রু আছে, মথ, রস শোষক পোকা, উই, উচ্ছিঙ্গি, এগুলোকে দমন করে? এগুলো উত্তর হবে হচ্ছে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গাফড়িং, এখানে উত্তর হবে হচ্ছে সবগুলো। পরের প্রশ্ন, দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখার জন্য নিচের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? দীর্ঘ সময় ধরে শস্য সংরক্ষণ করে রাখার জন্য দানা শস্যগুলিকে ভালো করে শুকিয়ে মজুত করা হয়। ব্যাপক মাত্রায় শস্য সংরক্ষণের জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করা হয়। বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালানো করা হয়, এর ফলে ফসল ধ্বংসকারী যেসব জীব আছে, ইঁদুর জাতীয় পোকা, অণুজীব, এগুলো শস্যাগারের অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না। এখানে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। শেষ প্রশ্ন, নিচের কোনটি হচ্ছে দেশি আমন জাতের একটা প্রজাতি? দেশে আমন জাতের প্রজাতি হচ্ছে ভাষামানিক, ঝিঙ্গাশাল আর রঘুশাল, এখানে সবগুলো। আরও দুটো নিচে লেখা আছে, পাটনাই 23 আর হচ্ছে বাসমতি, ঠিক আছে। পাটনাই 23 আর হচ্ছে বাসমতি, এটা হচ্ছে দেশি আমন জাতের পদ্ধতি, ঠিক আছে। আমরা জানি যে ধান হচ্ছে ক প্রকার? 3 প্রকার, আউশ ধান, আমন ধান আর বোরো ধান। আউশ ধানকে বলা হয় শরৎকালীন ধান, আমন ধানকে বলা হয় শীতকালীন ধান, আর বোরো ধানকে বলা হয় গ্রীষ্মকালীন ধান। পশ্চিমবঙ্গে যদি বলা হয় কোন ধান সবচেয়ে বেশি চাষ হয়, সেটা হচ্ছে আমন ধান, ঠিক আছে। যে কোনো মাটিতে বর্ষাকালে আমন ধান চাষ করা হয়, আর হচ্ছে বিশেষ করে কাদামাটি আর এঁটেল মাটিতে আমন ধানের জন্য চাষের জন্য সব থেকে উপকারী। এই ছিল 3 নম্বর সেট। তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও, আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।